আজ আমি যা বলবো সেগুলো খুব খেয়াল করে শোনো, পারলে একটা কাগজে লিখে রাখো, কারণ আজকের বলা কথাগুলো তোমার পুরো জীবনের গেম প্ল্যান উল্টে দিতে পারে। এটা শুধু একটা ভিডিও না, এটাকে বলতে পারো অডিয়েন্সদের জন্য একটা ট্রিগার, ঠিক যেমনটা বিরাট কোহলি তার ক্যারিয়ারের ডাউন ফেজ থেকে ফিরে আসতে ব্যবহার করেছিল। যেভাবে শাহরুখ খান রাস্তায় ঘুরে বেড়ানো একটা ছেলে থেকে হয়ে উঠেছিল বলিউডের কিং, আর যেভাবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো নিজের ভাগ্যকে নিজের জুতোর তলায় পিষে বিশ্বের সেরা হয়ে উঠেছিল। এখন কথা হলো, তুমি কি সেই সব লোকদের একজন যারা কেবল টাইটেল কিংবা থাম্বনেল দেখে ভিডিওতে আসে, সেই সাথে স্কিপ বাটনে হাত রেখে ভাবতে থাকে যে এই ভিডিওটা তো আগেও দেখেছি, কিংবা যদি তুমি ভেবেই থাকো যে এই ভিডিওটা বাকি 8 থেকে 10টা মোটিভেশন ভিডিওর মতোই হতে যাচ্ছে, যা শুধু চলবে আর শেষ হয়ে যাবে তোমার রুটিনের মতোই, তাহলে আমি স্পষ্ট করে বলছি এই ভিডিওটা তোমার জন্য না। ভিডিওটি স্কিপ করে ফেলো, এবং সেটা এখনই। কিন্তু যদি তুমি নিজেকে বদলাতে চাও, তোমার ভেতরের আগুনটাকে জ্বালাতে চাও, তাহলে ভিডিওটি পজ করে কিছুক্ষণের জন্য একটু একা হয়ে যাও। একটি নিরিবিলি জায়গায় গিয়ে কানে হেডফোন লাগিয়ে বসো। আচ্ছা, তুমি কি জানো একজন মানুষকে কখন সুখী বলা হয়? না জানলে উত্তরটা আমি বলে দিচ্ছি। একজন মানুষকে তখনই সুখী বলা হয় যখন সে তার জীবনের প্রত্যেকটি দিনকে উপভোগ করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কতটুকু সুখী? আমার মনে হয় না তুমি সুখী, কারণ তুমি তোমার জীবনে আসা দিনগুলোকে উপভোগ করতে পারো না। আজীবন ধরে তোমার ওই একই রুটিন, ঘুম ভাঙে অ্যালার্মের কর্কশ শব্দে, কিন্তু তাতে মন জাগে না, জাগে কেবল একরাশ হতাশা। এরপর মোবাইল ফোন হাতে নিয়ে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই সমস্ত সোশ্যাল মিডিয়ার সবগুলো নোটিফিকেশন আর মেসেজ চেক করো। বিছানা ছাড়তে ইচ্ছা করে না, তবুও বাধ্য হয়ে উঠে দাঁড়াও। এরপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়া। গন্তব্য হতে পারে তোমার স্কুল, কলেজ কিংবা অফিস। সেখানকার দেয়ালগুলো যেন কথা বলে না, রোজ একই ডেস্ক, একই কাজ, একই চোখ রাঙানো বস কিংবা শিক্ষক। চোখে ক্লান্তি জমে, মন আরও বেশি ভারী হয়ে ওঠে। কেউ কিছু জিজ্ঞেস করে না, কেউ খোঁজও নেয় না, অথচ তোমার ভেতরটা ফেটে যাচ্ছে শুধুমাত্র নিজেকে পরিবর্তন করবে বলে। এরপর আবার ক্লান্ত শরীর নিয়ে সন্ধ্যায় বাসায় ফিরে রাতের খাবার শেষে আবার বিছানায়। ঘুম আসে না, তাই আবারও মোবাইল ফোন হাতে নিয়ে স্ক্রোলিং শুরু হয়। রাতে ঘুমও আসে না, কারণ তুমি জানো যে তুমি নিজের সাথে প্রতিনিয়ত প্রতারণা করছো। হ্যাঁ, তুমি এটাও জানো যে তোমার কিছু বদভ্যাস তোমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। সিগারেট, আড্ডা, পর্নোগ্রাফি, মাদক, মিথ্যা বলা কিংবা ফোনে ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করে সময় নষ্ট করা, এগুলো তোমাকে আটকে রেখেছে নিজের জালে। তো এবার প্রশ্ন হলো, আর কতকাল তুমি এভাবে চলবে? তুমি তো হতাশায় ডুবে থাকা এক মানুষ যে বেঁচে আছে শুধু পরবর্তী দিনের অ্যালার্মের অপেক্ষায়। আর এমন লাইফস্টাইল বদলাতে হলে তোমাকে সর্বপ্রথম নিজের মাইন্ডসেট বদলাতে হবে। কিন্তু মাইন্ডসেট বদলাতে গিয়ে তুমি দেখলে তোমার মাইন্ডই আউট অফ কন্ট্রোলে চলে গেছে। এখন তুমি তাকে নিয়ন্ত্রণ করো না, বরং সে তোমাকে নিয়ন্ত্রণ করে। তবে এমন পরিস্থিতিতে হাল ছেড়ে না দিয়ে বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে তা পরিবর্তন করা সম্ভব। চলো একটা বাস্তব উদাহরণ দেখা যাক। একটি ছেলে ক্রিকেট খেলতে ভালোবাসত, প্রতিভা ছিল, পাশাপাশি রানও করত, কিন্তু তার শরীরের কন্ডিশন মোটেই তার ক্রিকেট ক্যারিয়ারের পক্ষে ছিল না। কেউ কখনো ভাবেওনি এই ছেলেটা একদিন হয়ে উঠবে ভারতীয় ক্রিকেটের ফিটনেস আইকন। হ্যাঁ, আমি বিরাট কোহলির কথাই বলছি। একটা সময় বিরাট কোহলি আনফিট ছিলেন, শরীরে ফ্যাট ছিল, ডায়েট ছিল এলোমেলো। একদিন নিজেরই একটা ম্যাচের পারফরমেন্স দেখে সে বলেছিল, এনাফ ইজ এনাফ। আর সেদিনই শুরু হয় নতুন বিরাট কোহলির যাত্রা। সে বদলে দিল তার জীবন। জিমে গিয়ে ঘাম ঝরানো শুরু করলো, রুটিনে এলো কঠোরতা, খাবারে করলো বিসর্জন, নো সুগার, নো জাঙ্ক, শুধু ডিটারমিনেশন আর লক্ষ্য। বছরের পর বছর নিজেকে এমনভাবে গড়েছে, আজ বিরাট কোহলি শুধু একজন ব্যাটসম্যান নন, একজন ফিটনেস রোল মডেল। আর বিরাট কোহলি এ কারণেই এমনটা করতে পেরেছেন, কারণ সে নিজের ব্রেনকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছে। স্টিভ জবসকে তো সকলেই চেনো, তিনি ছিলেন অ্যাপেলের সহ প্রতিষ্ঠাতা। কিন্তু 1985 সালে তিনি যে কোম্পানি তৈরি করেছিলেন, সেখান থেকেই তাকে বের করে দেওয়া হয়। একজন উদ্যোক্তার কাছে এর চেয়ে বড় অপমান আর ব্যথা আর কি হতে পারে? কিন্তু তিনি থেমে যাননি, নিজেকে রিস্টার্ট করলেন। নেক্সট ও পিক্সার নামে নতুন কোম্পানি তৈরি করলেন, যেগুলোর সাফল্য পরবর্তীতে অ্যাপেলকে পাল্টে দেয়। অবশেষে স্টিভ জবস অ্যাপেলে ফিরে আসেন আর তৈরি করেন আইফোন, আইপ্যাড, আইপড, যা বিশ্বকে এক নতুন প্রযুক্তির যুগে নিয়ে যায়। এবার একটু ভিন্ন দিকে ফোকাস করা যাক। আমাদের মস্তিষ্কের দুটো পার্ট রয়েছে, একটি হলো কনশিয়াস মাইন্ড, এটা হলো তোমার চিন্তা, যুক্তি, সিদ্ধান্ত, আমি পারবো না, আমি ব্যর্থ হব, কাল থেকে শুরু করব, ইত্যাদি। কিন্তু আসল খেলোয়াড় হলো সাবকনশিয়াস মাইন্ড, যেটাকে তুমি নিয়ন্ত্রণ করো না, বরং সে তোমাকে নিয়ন্ত্রণ করে। তুমি যখন বারবার নিজেকে ব্যর্থ ভাবতে থাকো, তোমার সাবকনশিয়াস মাইন্ড সেটাকে সত্যি ধরে নেয়, তোমার ভেতরের প্রোগ্রামিংয়ে ব্যর্থতাকেই সেট করে দেয়। কিন্তু এর বিপরীতে যদি তুমি নিজেকে বলো যে আমি পারবো, আমি
প্রস্তুত, আমি জিততে চাই, তখন তোমার সাবকনশিয়াস মাইন্ড সেই বিশ্বাস গিলে ফেলে, যার ফলে তোমার শরীর থেকে শুরু করে তোমার আচরণ সবকিছু বদলাতে শুরু করে। তাই সবসময় নিজেকে ব্যর্থ কিংবা দুর্বল না ভেবে নিজের ভেতরে কনফিডেন্স গেইন করো, দেখবে তোমার সাথে ভালো কিছুই হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খাওয়া, দিনে 10 মিনিট বই পড়া, 5 মিনিট চোখ বন্ধ করে নিজের স্বপ্ন নিয়ে ভাবা, এগুলো ছোট ছোট পরিবর্তন। আমি জানি প্রথম 7 দিন কঠিন হবে, প্রথম 21 দিন যুদ্ধ হবে নিজের সাথেই, কিন্তু 90 দিন পর তখন তোমার এই বদভ্যাসগুলো আর থাকবে না, সেটা হয়ে যাবে তোমার অতীত। জীবনে মাঝে মাঝে এমন কিছু সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ, সমস্যা ঘনিয়ে গেছে, ভবিষ্যৎ অন্ধকার, আমি আর আগের মতো নেই। কিন্তু সত্যটা হলো এই শেষটাই অনেক সময় নতুন শুরুর দরজা হয়ে দাঁড়ায়। ঠিক যেমনটা সূর্যের ক্ষেত্রে হয়, সূর্য অস্ত যাওয়ার পরেই কিন্তু নতুন সূর্যের আগমন ঘটে। হ্যারি পটার সিরিজের লেখিকা জে.কে. রাউলিং এক সময় ছিলেন সম্পূর্ণ নিঃস্ব, একটা শিশুকে নিয়ে বেকার এবং ডিপ্রেশনে আক্রান্ত ছিলেন। কিন্তু তিনি লিখতেন, প্রতিদিন কিছু না কিছু লিখতেন। বারবার প্রত্যাখ্যান হয়েছিলেন প্রকাশকদের কাছ থেকে, এমনকি 12টি প্রকাশনা সংস্থা হ্যারি পটারকে ছাপতে অস্বীকৃতি জানিয়েছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। অবশেষে ব্লুমসবে নামক একটি ছোট প্রকাশনী বইটি ছাপে, আর বাকিটাই ইতিহাস। এটাই রিস্টার্ট, যার মানে হলো বারবার পুড়ে যাওয়া কিন্তু প্রতিবার নতুন করে উঠে দাঁড়ানো। তোমাকে হয়তো 100 বার না শুনতে হবে, হয়তোবা তোমাকেও একা লড়তে হবে চুপচাপ। হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স, যিনি আমাদের কাছে কেএফসির প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত, 65 বছর বয়সে গিয়ে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেন। তার ফ্রাইড চিকেন রেসিপি নিয়ে 1000-এর বেশি রেস্টুরেন্টে গিয়ে প্রত্যাখ্যাত হন, কিন্তু হাল ছাড়েননি। শেষমেশ একটি চেন তাকে গ্রহণ করে, আর সেখান থেকেই জন্ম হয় কেএফসির। স্পেসএক্সের 3টি টেস্ট ফ্লাইট পরপর ব্যর্থ হয়েছিল, প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিলেন ইলন মাস্ক। তার জীবনের সব বিনিয়োগ এক ঝটকায় শেষ হয়ে যেতে পারত, কিন্তু তিনি থামেননি। 4র্থ ফ্লাইটটা সফল হয়। আজ স্পেসএক্স পৃথিবীর বাইরের ভবিষ্যতের কথা বলে দিতে পারে। বলতে গেলে এমন অসংখ্য মানুষের উদাহরণ একটার পর একটা আসতেই থাকবে, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো তোমাকে এটা রিয়েলাইজ করানো যে হেরে যাওয়া মানেই হারিয়ে ফেলা নয়, বরং নতুনভাবে কামব্যাক করা। সকলের সামনে তোমার সেই রূপটা তুলে ধরা যেটা দেখে সকলেই বলতে বাধ্য হবে, হাউ ইজ ইট পসিবল। আমাদের রিয়েল লাইফেও আমরা প্রায় সময় এই ধরনের ঘটনার সম্মুখীন হই। যেমন ধরো, যখন আমাদের মোবাইল ফোনটির সমস্ত ফাংশন উলটপালট হয়ে যায়, ঠিকমতো আর সেটা কাজ করে না, কিংবা ফোনে যদি কোনো সমস্যা হয়, তখন আমরা কি করি? নিশ্চয়ই ফোনটিকে রিসেট করে দিই, তাই না? তো একই রকমভাবে যখন আমরা আমাদের লাইফে ঠিকমতো এগোতে পারবো না, কনফিউশন আর বাধা যখন আমাদের থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, তখন ঠিক একই রকমভাবে আমাদের জীবনটাকেও রিসেট করে দিতে হবে, যার ফলে পুরনো সমস্ত স্মৃতি, সমস্ত ব্যর্থতা, সমস্ত হতাশা সব কিছু ভুলে একটি নতুন মাইন্ডসেটের সাথে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। তাই লাইফের যে কোনো সিচুয়েশনে যখনই তুমি সামনে আর কোনো ওয়ে খুঁজে না পাবে, তখনই তুমি লাইফের এই রিস্টার্ট বাটনটি ক্লিক করতে পারো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে পারো, আর এমন সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।